আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জনসভাতে একজন মহারাজ, সম্ভবত ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, নাম কার্তিক মহারাজ, তার সম্পর্কে একটা পলিটিক্যাল পার্টিকে সহযোগিতা করবার অভিযোগ এনেছেন এবং এই অভিযোগ আনার পর সেইটা নিয়ে আমাদের বাংলার মিডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারা যেভাবে শোরগোল শুরু করেছেন তাতে এটা পরিষ্কার যে ধর্মীয় মেরুকরণের একটা চূড়ান্ত নিদর্শন। এটা সাংঘাতিক একটা প্রচেষ্টা চলছে এবং আমাদের দেশের মিডিয়া, সব মিডিয়ার সম্পর্কে আমি বলতে পারবো না, বিশেষ করে এপিবি আনন্দ। আমি এপিবি আনন্দের গতকালের একটা অনুষ্ঠান শুনেছি বলেই আজকের এই ভিডিও করার পরিকল্পনা করলাম। তারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলুন আর বেঠিক বলুন, মেরুকরণ করবার জন্যে বলুন আর নিজের মনের ক্ষোভ থেকে বলুন, যাই বলেছেন সেটা তো মানে কতটা মানুষের কাছে পৌঁছাতো, কতক্ষণ মানুষ মনে রাখতো, এইটা আমরা ঠিক জানি না। কিন্তু আমরা এটা বুঝে গেলাম, আনন্দবাজার না এপিবি আনন্দের কথা বলছি, যে তারা অন্তত এই দুটো ফেজের যে ইলেকশন বাকি আছে এই পর্যন্ত ভুলতে দেবেন না। এবং এটা শুধু এই কার্তিক মহারাজকে নিয়ে করছেন তা না, সন্দেশখালী নিয়েও তাই করেছেন। গত 1.5 মাস ধরে কি তারও বেশি সময় ধরে এপিবি আনন্দ যা করেছে দেশে আর কোনো ঘটনা নেই। মানে এটা কোনো রকমে ইলেকশনের যে বাজার, সেই বাজারে যেন এটা মানুষ বিস্তৃত না হয় এই চেষ্টা তারা করছেন। অথচ তারা নিজেরা দাবি করেন অমুক সাম্প্রদায়িকতা করছে, মেরুকরণের কাজ করছে, এটা করছে, সেটা করছে, করছে তো বটেই, রাজনৈতিক দলগুলো এটা করছে। এবং তার মধ্যে যে সবথেকে বেশি যারা করছেন, সরাসরি যেটা করছেন সেটা বিজেপি। কিন্তু এপিবি আনন্দে যেটা মনে হয় সেটা এখন নিতান্ত যেটা ঢাকতে পারেন না সেটা তারা বলছেন, আর অন্যরা যদি মুখ ফুসকেও কিছু বলে ফেলে তো সেটা একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে যা করার চেষ্টা করছেন। এখন এইগুলো করছেন বলেই আজকে দুটো কথা বলা। আর আমি এটা দেখতে পাচ্ছেন, আর একটু পিছিয়ে গেলে আপনারা দেখতে পারবেন, এটা ভারত সেবাশ্রম সংঘের, এইটা আপনারা নিজেই দেখে এটা বুঝতে পারছেন। তো আমি এটা একটু গলায় লাগিয়েছি এই কারণে আমার একটু এদের সম্পর্কে ধারণা আছে, মানে বাস্তব ধারণাও যেমন একটু আছে, আর ইতিহাসগতভাবেও আমার কিছু ধারণা আছে, যে কারণে আমি এটা আপনাদের সামনে একটু আনলাম। কারণ এটা ওই রিলিফের কাজের জন্য ভারত সেবাশ্রম সংঘের মহারাজরাই আমাকে 2-3টে সেট আমাকে দিয়েছিলেন, বলতে পারেন উপহার হিসেবে। আমি কিন্তু যে কথাগুলো বলবো আপনারা, আমি জানি অনেকে আমাকে ভুল বুঝবেন, গালাগালিও করবেন, তবুও বলি যে আমি ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন যে ত্রাণের কাজটুকু করেন, এই কাজটুকু তার যে পজিটিভ জায়গা, ধনাত্মক জায়গা, ভালো জায়গা, ভালো দিক
আমি সেটাকে অস্বীকার করছি না, এই কাজটা তারা কম বেশি করেন। কিন্তু এপিবি আনন্দে এই বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে এই যারা বলেন, তারা যেভাবে বলেন বিষয়টা এরকম নয়। যেমন কালকে দেখলাম বলছেন যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এরা গলা জলে দাঁড়িয়ে ত্রাণ বিলি করেন, এইসব বলছেন। কিন্তু ব্যাপারটা কি করেন, নিশ্চয়ই করেন, কিন্তু যেভাবে তাদের তুলে আনা হচ্ছে ব্যাপারটা এরকম নয়। এবং এটা যে একান্তভাবে একটা সংগঠন সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন কেন সে তো আমরাও বুঝি। তার পক্ষে যদি থাকতেন তাহলে তিনি বলতেন না, এবং তাদের সুবিধে পাওয়ার জন্যে তারা যে আগেও চেষ্টা করেছেন এটাও মিথ্যে না। তারা সন্ন্যাসী নিজেই বলেছেন, আমাকে সিপিএমের সময় আমাকে জমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, অধীর চৌধুরী আমাকে এত টাকা দিয়েছেন তার এমপি ল্যাডের টাকা থেকে। শুভেন্দুর কথা বলেছেন, জানি না শুভেন্দু তখন তৃণমূলের নেতা কিনা, তার কথাও বলেছেন। এখন এইগুলো তো সব রাজনৈতিক দল করেন তো এমনি নয়, করেন তাদের অনেক শিষ্য আছে, ভক্ত আছে, তাদের কথা শোনেন, ফলে তাদের একটু সহযোগিতা করলে পরে তাদের লক্ষ্য ওই দিকে যে তাদের সমর্থনটা পাওয়া যাবে। কিন্তু সেইগুলো যে বুমেরাং হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইলেকশনে খুব ভালো করে বুঝতে পারছেন। যে আজকে যখন বিজেপি, এবং স্বাভাবিকভাবেই এই সমস্ত সংগঠনের সাথে বিজেপিরই পলিটিক্যাল যে আইডিওলজি সেটা সবথেকে বেশি মেলে, এক হচ্ছে তাদের নীতিগতভাবে তাদের সাথে মেলে, এইটা একটা বড় দিক। আরেকটা দিক হচ্ছে তুমি পাইয়ে দেওয়ার ব্যাপারটা যদি প্রধান দিক হয়, তাহলে বিজেপির সাথে কি করে পারবেন, প্রধানমন্ত্রীর সাথে কি করে পারবেন। ফলে আজকে এইটা হয়েছে। তা এইটা তো হয়েছে রাজনৈতিক দলগুলো এগুলো করছেন। কিন্তু যে মিডিয়াগুলো যারা নিজেদের খুব নিরপেক্ষ বলে দাবি করেন, ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, তারা দেখুন তো কি করছেন। তারা একেবারেই এইটাকে, যেটুকু তারা করেছে রাজনৈতিক নেতারা, সেইটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে এবং মানুষকে যাতে কোনো রকমে ভুলে না যায়, মানুষ তো বেশিক্ষণ মনে রাখে না, যাতে ভুলে না যায় তার জন্যে মিডিয়াগুলো এপিবি আনন্দ যা করছে, এইটা আমাদের রাজ্যের জন্যে, দেশের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর। এটা নিয়ে একটু কথা বলা দরকার। আর আপনি দেখেছেন, ধরুন এই প্রোগ্রামটা কালকে যেটা হলো, আমি গুনে দেখলাম প্রথমে সপ্তরথী ছিল, সবগুলোই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ। তার সাথে দেখি আবার যোগ হলেন বোধহয় বিশ্বনাথ চক্রবর্তী, বাইরে না কোথায় গেছেন, সেখান থেকে যোগ হলেন। তো এই যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা শিক্ষা সংস্কৃতি সব কিছুতে সবার আগে বলে দাবি করেন, সবথেকে বেশি মার্জিত বলে দাবি করেন, কিন্তু আমরা তো টিভির পর্দায় একেবারে শালিকের মতো ঝগড়া ছাড়া আর কিছু দেখি না। আসলে আমি যে সেটা নিয়ে কিছু বলবো, আমি তো সব কথা বুঝতে পারলাম না। মানে ওনারা দর্শকদের শোনান না ওনারা একজন আরেকজনের সাথে ঝগড়া করেন, আমরা তো এইটাই অনেক সময় ভুলে যাই। আর সুমন আছেন, সুমন তিনি তো বুদ্ধিজীবী, বিশ্লেষক, পশ্চিমবঙ্গে ওই কয়জনকেই পান। আপনি বলতে পারেন ওই বিশেষ সম্প্রদায় বললাম, তাহলে কি শিডিউল কাস্ট লোকজন থাকে না? হ্যাঁ থাকে। শিডিউল কাস্টকে একজনকে ধরে নিয়ে আসেন, এক সরকার মশাইকে, এবং যে সরকার মশাইকে ধরে নিয়ে আসেন তাকে কেন আনেন? ধরে আনেন শিডিউল কাস্ট লোকজনকে হ্যাটা করার জন্যে। মানুষকে দেখান, দেখো এই শিডিউল কাস্টগুলোর বুদ্ধিবৃত্তি দেখো, তাকে ওখানে জোকার হিসেবে ডেকে নিয়ে আসেন। কিন্তু সুমন কি জানেন যে এই নমশূদ্র সমাজও ওই যে সরকার মশাইকে ডেকে নিয়ে আসেন, ওই সরকার মশাইকে একটা ভাড় বলেই জানে, বাড়ির একটা পাড়ার একটা সালিসিতে তাকে ডাকে না, কোনো প্রোগ্রামে ডাকে তাকে মানুষ হিসেবেই গণ্য করে না। মানুষ হিসেবে গণ্য করে না, তার বুদ্ধিবৃত্তি যেমন তেমনি তার ব্যক্তিগত জীবনও তাই।
আর সেইটাকেই সে ডেকে নিয়ে আসে। এটা কেন আমরা বুঝি না? এটা নিয়ে আসেন, দেখাতে চান এই তো শিডিউল কাস্ট, এই তো নমশূদ্র, আপনারা এই জন্যে ডেকে নিয়ে আসেন। তা এই সবগুলো দেশের জন্যে ভালো না, এটা সমাজের জন্যে ভালো না। আপনারা মানুষ আজকে বুঝে গেছেন, অ্যাডভার্টাইজমেন্ট যেখান থেকে বেশি পান, পয়সা বেশি পান, একেবারেই সেই বাজারের ওই যে কি বলে না, তাদের মতো পয়সা বেশি পেলেই আপনারা সেখানে কাজ হয়ে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এই প্রসঙ্গে যেটা বলছি যে ভারত সেবাশ্রম সংঘ বিশেষ করে, এবং ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা যে হিন্দুত্ববাদীদের মদত দেওয়ার জন্য তৈরি এবং মদত দিয়ে আসছে এবং দেবে, এইটা কিন্তু সবাইকে বুঝতে হবে। তার সঙ্গে হচ্ছে এই যে সেবামূলক কাজ, মানে এইটা মানুষকে খাওয়াতে গেলে তো কিছু করতে হয়। আমি বললে লোকে শুনবে কেন, আপনি বললে শুনবে কেন, রামকৃষ্ণ মিশন বললে শুনবে। তার কারণ হলো রামকৃষ্ণ মিশন কিছু কাজ করে। তা আসলে আমি বলছি এইসব সংগঠনগুলোর মুখ কোনটা আর মুখোশ কোনটা, এইটা বোঝা দরকার। এদের এই সেবামূলক কাজটা হচ্ছে মুখোশ। আসলে তারা যেটা করেন সেটা একটা বিশেষ সম্প্রদায়কে, বিশেষ ধর্মকে প্রমোট করায় কোনো সমস্যা নেই। কিন্তু এই যে অন্য ধর্মের বিরুদ্ধে মানুষকে খেপানো, এবং এই কথাবার্তার মধ্যে অনেক কথা বলছেন, সাধু সাধু কথা বলছেন, তারপরে একটা জায়গায় গিয়ে কিন্তু তারা এমন দিয়ে একটা মন্তব্য করছেন যেটাতে পরিষ্কার বোঝা যায় যে তারা মেরুকরণের চেষ্টাটাই করে যাচ্ছেন। তো এই ব্যাপারগুলো আছে, এবং এই ব্যাপারগুলো এখনই শুরু হয়েছে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমি এইটা বোঝানোর জন্যে কয়েকটা কথা আপনাদের একটু বলবো। দেখুন, গলা জলে টলে যেটা বলছে নেমে তারা করে, এ সম্পর্কে আমার ছোট্ট দুটো অভিজ্ঞতার কথা আপনাদের একটু বলে নিই। সেটা হলো 2000 সালের বন্যা। 2000 সালের বন্যায় আমি 2-3 মাস ধরে কাজ করেছিলাম, এবং এই 2-3 মাস কাজ করেছিলাম। এই 2-3 মাস কাজ করার সূত্রেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এদের সাথে আমার একটা যোগাযোগ হয়। কারণ আমরা সবসময় এই যে রসদ, রিলিফ সামগ্রী অল্প জোগাড় করতে পেরেছি। একটা গাড়ি নিয়ে যাব, আধা গাড়ি হয়েছে। সেই সময় কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ আমাদের ওই গাড়িটা, বাকিটা আমাদের ভর্তি করে দিয়েছে, এবং তারা বলেছে যতটা আপনারা জোগাড় করতে পারবেন বাকিটা আমাদের এখানে গাড়ি নিয়ে চলে আসবেন। ওদের কতগুলো ওই বালিগঞ্জে টেলিফোন করে, নিউ মার্কেটের আশেপাশে এরকম কয়েকটা বড় বড় মুদি দোকানদার ছিল, তাদের কাছে গেলে আমাদের এটা ভর্তি করে দিত। আমরা তখন আম্বেদকর রিলিফ সোসাইটি তৈরি করে এই কাজটা আমরা করছিলাম। তো সেই সূত্রে আমরা দেখেছি তারা এই কাজগুলো নিশ্চিতভাবেই, এই কাজগুলো প্রশংসার যোগ্য। কিন্তু ওই যে গলা জলে দাঁড়িয়ে কাজ কিন্তু আমরা করেছিলাম। আমরা যেখানে যেখানে গেছি, যেখানে সব থেকে বেশি প্রয়োজন, ওনারা কিন্তু সে জায়গাতে যাননি। ওনারা মোটামুটি নিরাপদ জায়গা, যেখানে একটা পরিকাঠামো আছে রিলিফ করার মতো, তার বাইরে কিন্তু তারা কখনো নামেন না। এবং সেই জায়গাতে আমরা কাজ করেছিলাম বলে তাদের মধ্যে ভালো মন্দ তো থাকে, দেখছেন আমরা কাজটা ভালো করছি বলে আমাদের কিছু সহযোগিতা তারা করেছিলেন। সেই সূত্রে খুব কাছ থেকে এটা দেখেছি। এবং সেই সময় 2000 সাল থেকে, আমি 2000 সালের কথাটা বলবো, আর বলবো সুনামির কথা, আমার এই দুটো অভিজ্ঞতার কথা। 2000 সালের এই যে কাজ যখন করেছিলাম, তখন কিন্তু ওদের রিলিফের দায়িত্বে ছিলেন, আমার যতদূর মনে পড়ে, দিলীপ মহারাজ বলে একজন মহারাজ, এই ছোট পাতলা একজন মহারাজ, তিনি এই গোটা রিলিফের কাজটা দেখাশুনো করতেন। এবং 2000 সালে আমার সাথে এবং আমাদের সাথে তাদের পরিচয়। এবং তারপরে যখন সুনামি হলো, সুনামির সময়ে আমি গেছিলাম। আমার যতদূর মনে পড়ছে যে আমরা ঠাকুরনগরে অনশনটা করেছিলাম 15 থেকে 21, 2004 সালের ডিসেম্বর মাসে।
তার বোধহয় 5-6 দিন পরে 26শে ডিসেম্বর বোধহয় সুনামিটা হয়, 26শে ডিসেম্বর 2004। এবং এই 26শে ডিসেম্বর 2004-এর সুনামির পর মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নেয় যে সেখানে তারা কাউকে পাঠাবে, সম্ভব হলে কিছু রিলিফ করতে হবে, না হলে অন্তত সেখানকার মতুয়াদের পাশে গিয়ে দাঁড়ানো। এবং সেই সময় অনেকেই বলছিলেন যাব, কিন্তু শেষ পর্যন্ত ওই একমাত্র আমি রাজি হয়েছিলাম। কারণ যখন সবাই ওখানে শুনলেন যে অবস্থা খুব খারাপ, গিয়ে কীভাবে কী হবে, এইসব কারণে অন্যান্য মতুয়ারা তারা যেতেও চাননি, আমরাও বেশি আগ্রহ দেখাইনি, আমরা মানে সংগঠনও যে একটা সমস্যা হতে পারে। তো আম্বেদকর রিলিফ সোসাইটি এবং মতুয়া মহাসংঘ মিলে আমাকে পাঠাবার সিদ্ধান্ত নেয়। মৃত্যুঞ্জয় মল্লিক আর কাশেম মাই দুজনকে পাঠানোর কথা ছিল, তারা গেছিলেন কলকাতায়। আমরা রওনা দিলাম বোধহয় 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি হর্ষবর্ধন ধরে আমি আন্দামানের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং ওই 2রা জানুয়ারি সকালবেলায় মৃত্যুঞ্জয় এবং কাশেমও কলকাতায় গেছিলেন জাহাজ ধরবেন বলে। এবং সেই সময় আমাদের অমর বিশ্বাস ছিলেন আম্বেদকর রিলিফ সোসাইটির প্রধান ব্যক্তি, উনি গিয়ে বলেছিলেন 3 জন না 1 জন যেতে হবে, কারণ ওখানকার অবস্থা খুব খারাপ, 3 জন গেলে অসুবিধা হবে। যার জন্য আমি গেছিলাম। এবং এই যে গেলাম, যাওয়ার সময় জাহাজে 8-10 জন লোক, আমরা অত বড় জাহাজে আমরা 8-10 জন লোক। ওই তার মধ্যে 5-7 জন ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। তো আলাপ হলো, আগে 2000 সালের এই সব গল্প হলো বন্যার সময় যে ত্রাণের কাজ নিয়ে। এবং ওনারাও বললেন ওখানে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে। ওদের একটা অফিস ছিল সিপি ঘাটে, সিপি ঘাট বা সিপি ঘাট, 4তলা বিল্ডিং, সেটাও খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আলটিমেটলি যোগাযোগ করার পর আমি ওখানে গিয়ে দেখলাম, আমরা 2 তারিখে রওনা দিলাম, 5-6 তারিখে পৌঁছালাম জানুয়ারি মাসের। তখন আমরা যখন ঠিক পৌঁছালাম যেদিন, ওই 4-5 দিনের মধ্যে কিন্তু ওই প্লেনের যাতায়াতটা শুরু হয়ে গেছে। ফলে কিছু কিছু মানুষ অল্প স্বল্প রিলিফ নিয়ে যাচ্ছেন। তাতে পোর্ট ব্লেয়ারে আর খুব সমস্যা ছিল না। আর পোর্ট ব্লেয়ারে তো খুব ক্ষতিও কিছু হয়নি, ওখানে খুব সমস্যা ছিল না। মূল সমস্যা ছিল লিটল আন্দামান। লিটল আন্দামানই ক্ষতিগ্রস্ত হয়েছিল, নীলেও হয়নি, হ্যাভলকেও হয়নি, আর হয়েছিল নিকোবরে। তা নিকোবরে আমরা যাইনি এবং সেখানে যেতেও দেয়নি সিভিল লোকজনকে। তো ওই জায়গাতে আমি তখন ওইটা দেখে আমি বললাম যে এখানে তো আর খুব প্রয়োজন কিছু নেই। আমি মহারাজদের বললাম, মহারাজরা বললেন তাহলে আপনি, তখন ওই পোর্ট ব্লেয়ারে টেলিফোনে যোগাযোগ হয়েছে। আর পোর্ট ব্লেয়ারে আমাদের যে যোগাযোগ যে মাধ্যম ছিলেন, সেই যোগাযোগের মাধ্যম হলেন সেই ইঞ্জিনিয়ার, আমি তো এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। তো ওই দাদা টেলিফোনেই চাকরি করতেন, ফলে টেলিফোনে আমরা একটু যোগাযোগ করে নিতে পেরেছিলাম। মানে পাবলিক পাচ্ছে না, না হলেও অফিস থেকে ওরা, টেলিফোন ভবন থেকে ওরা যোগাযোগ করতে পারছিলেন। পাণ্ডে দা, অশোক পাণ্ডে আমার নামটা মনে পড়ে গেল। তো তখন মহারাজরা বললেন যে আপনি দিলীপ মহারাজের সাথে কথা বলুন, যেহেতু আপনার যোগাযোগ আছে, আপনাকে চেনেন, বলে আপনি যদি পারেন রাজি করান লিটল আন্দামানে রিলিফ করার জন্যে। আমি টেলিফোনে চেষ্টা করতে করতে দিলীপ মহারাজকে পেলাম। দিলীপ মহারাজ আমাকে বললেন যে, কারণ আমার পরে তার ওই 2000 সালের বন্যার সময়ের দেখে এতটাই আস্থা জন্মেছিল, উনি বললেন যে আপনি যদি, মানে আমি যদি দায়িত্ব নিয়ে কাজ করতে রাজি হই, তাহলে উনি রিলিফ করবেন লিটল আন্দামানে, মহারাজরা সাথে থাকবেন, কিন্তু আমাকে বললেন যে আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মানে আমার মনে হয় অন্য যাদের পাঠিয়েছিলেন তারা হয়তো অতটা ঝুঁকি নিয়ে যোগ্যতার সাথে কাজ করার লোক হয়তো ছিলেন না, বা কিছু একটা হবে। তো আমাকে এটা উনি বললেন, আমি বললাম যে আমি রাজি আছি, কারণ আমি তখন শুনেছি যে লিটল আন্দামানে অধিকাংশ মানুষ হচ্ছেন মতুয়া এবং আমাদের সম্প্রদায়ের লোক, বাঙালিরা, এইসব মিলিয়ে। তো আমি খুব আগ্রহী। তো আমরা ওখান থেকে একটা বোট ধরে, তখন কিন্তু লিটল আন্দামান থেকে বোট ভর্তি হয়ে, মানে লঞ্চ ভর্তি হয়ে মানুষ পোর্ট ব্লেয়ারে আসছেন, পোর্ট ব্লেয়ার থেকে খালি গাড়ি যাচ্ছে।
এবং আমরা সন্ধ্যেবেলায় যখন রওনা দিলাম, বোধহয় আমরা 3 জন মহারাজ, 1 জন ভলেন্টিয়ার মানে ভারত সেবাশ্রম সংঘের, আর আমি, এই 5 জন 6 জনের বাইরে কিন্তু অন্য লোক ওই বোটে ছিলেন না। আমরা যখন পৌঁছালাম হাটবেতে, লিটল আন্দামানের যে পোর্ট, তখন মানুষ গলা পর্যন্ত জলে নেমে আসছেন, এসে ওই উঠবেন, কারণ সব মানুষ তো উঠতে পারবে না, এত মানুষ জমে গেছেন, তারা পালাতে চান। তখনও মাঝে মাঝে কিন্তু দ্বীপ কাঁপছে ভূমিকম্পে। সেই অবস্থায় সেখানে আমরা গিয়ে নামলাম। ওটা আমরা বোধহয় 8টা নাগাদ পৌঁছালাম, ওই বোটটাই ব্যাক করবে 12টা নাগাদ। তখন মহারাজ 3 জন, আমি এবং বিজয় বলে সেই ভলেন্টিয়ারটা ছিল, আমার নামটা মনে আছে। তো আমরা যখন গেলাম, 2-3 কিলোমিটার অবধি গেলাম, সেখানকার অবস্থাটা দেখে মহারাজরা বললেন ওখানে কোনো জেটি টেটি নেই, মাল নামানোর কোনো ব্যবস্থা নেই, ওখান থেকে রাস্তা নেই যে জায়গায় রিলিফ করতে যেতে হবে, সব ভেঙে চুরে হয়ে গেছে। বললেন যে এখানে রিলিফ করা যাবে না, কোনো পরিকাঠামো নেই। তো আমি বললাম যে সে কি, এইখানে প্রয়োজন মানুষের, আর এখানে রিলিফ না করলে কি করে হবে। তখন আমি জোরাজুরি করলাম। আমি জোরাজুরি করার পরে আমি বললাম যে দেখেন, ওনারা ছাড়ছিলেন না আমাকে, কিন্তু আমি বললাম যে আমি কোনো ক্রমে এটা শুনবো না, রিলিফ এখানে করতে হবে, আজ না হোক 4 দিন 5 দিনের মধ্যে, এর মধ্যে যোগাযোগটা করে যা যা করার সেগুলো আমরা করি। এবং আলটিমেটলি আমি যখন আর ফিরে আসতে রাজি হলাম না 12টার ফিরতি বোটে, তখন ওনারা আমার সাথে এটা ভাবলেন একা একা যাবো, এরকম অবস্থা, রাস্তা নেই, ঘাট নেই, লোকজন চিনি না, কোথায় গিয়ে কী করবো। ওই যে ছেলেটি, ওই ছেলেটিকে কী নাম বললাম যেন এইমাত্র, ওই বিজয়কে আমার সাথে পাঠিয়ে দিলেন। এবং আমি ওইখানে থেকে তারপরে 4-5 দিনের মধ্যে টেলিফোন যোগাযোগ হয়, ওইখানে আমরা রিলিফ শুরু করি এবং 1 মাস ছিলাম, 1 মাস বা তার কিছু বেশি সময় ওখানে ছিলাম। তারপরে যখন স্বাভাবিক হলো, তারপরে আমি ফিরে আসি। এবং এই সময়ে আমি ওই যে রিলিফ যাচ্ছে, যেটি নেই, একটা জায়গায় গিয়ে লঞ্চটা দাঁড়ালো, সেখান থেকে ওখানে একটা ছোট্ট বোট মতো, বোট না, ওই একটা নৌকা বা এরকম একটা, কি বলবো, ওটা তো স্টিমার যদি বলেন, এটাকে লঞ্চ বলতে হবে, একেবারে ছোট যেগুলো, সেইটাই করে ওখানে আসছে এবং সেখান থেকে মাথায় করে করে সেই জলের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে উপরে তুলতে হবে, কোনো লোক নেই, জন নেই। এই সময় আমার একটা লেখা আছে, দেখবেন আপনারা, যদি, আমি অত কথা তো এখানে বলা যাবে না, এইটাতে তার বিস্তারিত বিবরণ আছে, আপনারা একটু দেখে নিতে পারবেন। আসুন কিছু করি, 2000 সালের বন্যার ইয়েটাও আছে, তারপরে সুনামিটা আছে, তারপরে আমরা এই যে দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন সময় কাজ করেছি, রোহিঙ্গাদের ওখানে গিয়ে কাজ করেছি, রিলিফের কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময়ে তো আমি দেখেছি তারা নিশ্চয়ই কাজ করেছেন, আমি জীবনে অত পরিশ্রমও করিনি। মানে ওই বস্তা ঘাড়ে ঘাড়ে ওই জলের মধ্যে দিয়ে কোনো সময় কোনো মহারাজরাও আমাদের সাথে কাজ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু এইটাই কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মূল কাজ নয়। আমার যেটা বলার, আমি এইটাই আপনাদের এইবারে বলবো। অনেকটা টাইম চলে গেল, তবুও এরপরে আমি আসল কথাগুলো আপনাকে বলবো। ফলে সভ্যতার অগ্রগতির জন্যে, ওই যে বিশ্বনাথবাবুটাও যা বলছেন, বুঝলেন তো, সভ্যতার অগ্রগতির জন্য যদি সত্যি সত্যি তারা বলতেন, তাদের একটা শিক্ষায় একটা অবদান আছে, সব আছে, এটা ইয়ে নেই, কিন্তু শিক্ষায় অবদান তো খ্রিস্টান মিশনারিদের কম নয়। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন থেকে বেশি না হলেও কম তো একটুও নয়, কিন্তু তারা যে অংশের মানুষকে শিক্ষিত করেছে সেইটা আজকে এতটা প্রচারে আনতে চান না। মতুয়াদের কথা যদি বলেন, গুরুচাঁদ ঠাকুরের অবদান বাংলার ক্ষেত্রে আর কারুরই এতটা আছে, কিন্তু তারা যে অংশের মানুষকে করেছেন, এই সব বিশেষ সম্প্রদায় বা এলিট ক্লাস, তারা তো প্রথম হচ্ছে শিক্ষার ব্যাপারে তাদের কথা বলবেন না, গুরুচাঁদের কথাও বলবেন না, ওইগুলো বলবেন না। আর এর পেছনে যে মূল জায়গাটা, এই যে ঢাকঢোল পেটানো,
বাড়িয়ে চড়িয়ে বলা, তার তো মূল জায়গাটা অন্যত্র। আমি সেই অন্যত্র জায়গাটা একটু আপনাদের বলবো, যেটা আজকে অত্যন্ত জরুরি। সেটা হলো, ধরুন আমি আপনাদের একটু ইতিহাসের কথা দু একটা জায়গায় একটু পড়ে শোনাবো। এই ভারত সেবাশ্রম সংঘের কথা বলছে, ভারত সেবাশ্রম সংঘের কথা বলছে যে এটা হচ্ছে হিন্দু মহাসভার সবথেকে সংগঠিত একটা স্বেচ্ছাসেবক শাখা। এইটা বহু ঐতিহাসিক এই কথা বলেছেন। এবং আপনারা জানেন যে ধরুন স্বেচ্ছাসেবক সংঘ, শরীর ভালো রাখার জন্য যোগব্যায়াম করবেন, এটা সেটা করবেন, কিন্তু আপনারা জানেন এই আরএসএস এবং ভারত সেবাশ্রম সংঘ, তারা লাঠি খেলা, তাই না, ছোরা চালানো, অস্ত্র চালানো, এবং আরএসএস তো আরও এক ধাপ এগিয়ে আগ্নেয়াস্ত্র চালানোর শিক্ষাটাও দেন। সেবামূলক সংস্থার আমার মনে হয় না এইগুলো খুব প্রয়োজন পড়ে, এরকম তো আমার মনে হয় না। ফলে সেবার সাথে সাথে আরও কিছু যে আছে, এই ব্যাপারটা আজকে বুঝতে হবে। তো এখানে বলছেন যে প্রকাশ্যে এইটা সমাজ সেবা সংগঠন হলেও শুরু থেকে এই সংঘ সামরিক কৌশল গ্রহণ করার আহ্বান জানায়। 1939 সালের কথা শুনুন। 1939 সালের সেপ্টেম্বর মাসে এই সংঘের সভায় সভাপতিত্ব করছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ওখানে 2600 লোক হয়েছিল, যেটা তথ্য বলছে। সম্প্রদায়গত রয়েদাদ 32 সালে যেটা হয়েছিল, যেখানে হিন্দু, মুসলমান এবং তফসিলিদের কিছু অধিকারের কথা বলে দিয়েছিল এবং মূলত সংখ্যার ভিত্তিতেই এটা বলেছিল, সেটা সম্পর্কেই বলছে যে এর উদ্দেশ্য বাঙালি হিন্দুদের প্রতিহত করা। সাম্প্রদায়িক রয়েদাদের উদ্দেশ্য বাঙালি হিন্দুদের প্রতিহত করা। সেই জন্যে পুলিন দাস, সতীন সেন, এই যে যারা প্রাক্তন বিপ্লবী বা ওই অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন, তাদের নেতৃত্বে আখড়া তৈরি করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় এমনভাবে হিন্দুদের প্রস্তুত করতে হবে যাতে, মানে ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করতে হবে যাতে হিন্দুরা আক্রান্ত হলে অন্যরা আক্রান্ত হলে কিন্তু সেখানে ভারত সেবাশ্রম যাবে না। হিন্দুরা আক্রান্ত হলে একসাথে 1000 লাঠি উত্তোলিত হয়। আমি এগুলো কথাগুলো বলছি, এগুলো কিন্তু তথ্যগুলো যদি আপনারা দেখতে চান, জানতে চান, সেগুলো এই লেখাগুলো আপনারা একটু পড়বেন, আমি তথ্য সূত্রগুলো একটু বলে দেব। এবং সেখানে বাংলায় লেখা, ওই যে প্যান্ডেলে বাংলায় লেখা, পোস্টারে লেখা হয়, এখনই অহিংসার চেতনা ত্যাগ করো, প্রয়োজন হলো পৌরুষ। তারপরে বলছে ঠিক 2 মাস পরে পোস্টার মারছে, হিন্দুরা জাগ্রত হও, অসুরদের হত্যার শপথ গ্রহণ করো। এই অসুর কারা? অসুর একেবারে নিশ্চিতভাবে হচ্ছে এখানে মুসলমানদের ইঙ্গিত করা হয়েছে। হিন্দুরা জাগ্রত হও এবং অসুরদের শপথ করার সিদ্ধান্ত নাও। আমি এটা ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে বলছি। এই আলোচনাগুলোতে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন সব কিন্তু একেবারে মিলিয়ে দিয়ে কাজ চলছে, কারণ এই গোটাটাই হিন্দুত্বের প্রচারক হিসেবে এখন কাজ করেন। তারপর তখন 1940 সাল, ওটা 38 বললাম প্রথম, তারপর 39, তারপর 40 সালের 7 তারিখে এই 7 তারিখটা কোন মাসের এখানে লেখা নেই, মনে হয় এটা ভুল হয়েছে। ওই সভাতে সভাপতিত্ব করছেন হিন্দু মহাসভার নেতা বিসি চ্যাটার্জি। সেখানে বলছেন হিন্দুদের সামরিক মানস গড়ে তোলার জন্য তিনি স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করেন। ত্রিশূল সহ শিবের একটা বড় চিত্র সেখানে প্রদর্শিত হয়। আদিত্যানন্দ মন্তব্য করেন তিনি হিন্দুদের সেবা করার জন্য হাতে লাঠি নিয়ে এসেছেন।
হিন্দুদের শত্রুদের মুণ্ডচ্ছেদ করতে হবে, এটা বলছেন কিন্তু স্বামী আদিত্যনন্দ। আমি স্বামীদের কথাবার্তার কায়দাটা শুনুন, সেখান থেকে কার্তিক মহারাজকেও খানিকটা আন্দাজ করা যাবে। সেইখানে সিদ্ধান্ত হয় যে স্বামী প্রণবানন্দ, ওই যেটা প্রণবানন্দ তো হচ্ছে ওদের প্রতিষ্ঠাতা ভারত সেবাশ্রম সংঘের, সেইখানে তার ইচ্ছার কথা গঠিত হয় যে 5 লাখ লোকের একটা প্রতিরক্ষা বাহিনী করতে হবে, 5 লাখ লোকের। এবং সন্তোষ প্রকাশ করা হয় যে ইতিমধ্যে মানে ওই 1940 সালে 12,000 এরকম লোক অলরেডি সংগ্রহ করা হয়েছে। এবং এই কাজে টাকা পয়সা দিচ্ছিল মারোয়ারিরা এবং আরও কিছু জমিদার, তাদেরও নাম এখানে উল্লেখ আছে। এবং এইগুলো হচ্ছে 38, 39, 40। ঠিক এই 41 সালে এই যে চলছে, এই যে বাজার গরম করার কাজ চলছে, এটা শুধু কলকাতায় তো না, গোটা বাংলা জুড়ে চলেছে। তার ফলে যেটা দেখা গেল, এই আক্রমণাত্মক সাম্প্রদায়িক প্রচারণার ফল হিসেবে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তার প্রথম দাঙ্গাটা শুরু হয় 1941 সালে ঢাকায়। আমি এই ঢাকার দাঙ্গার সাথে একটুখানি রিলিফের ব্যাপারটা আপনারা একটু দেখে নিন। এইটা কি হয়েছিল? এইটা ছিল অমৃতবাজার পত্রিকার একটা রিপোর্ট। অমৃতবাজার পত্রিকায় যে রিপোর্টটা বেরোয়, তারপরে পুলিশে তদন্তে প্রমাণ হয় যে রিপোর্টটা সম্পূর্ণ মিথ্যে। সেই রিপোর্টে ছিল হোলির দিনে হিন্দু মহিলাকে নাজেহাল করেছে হিন্দুরা, এই হিন্দু মহিলাকে নাজেহাল করেছে মুসলমানরা। এই রিপোর্ট ছাপে অমৃতবাজার, মিথ্যে রিপোর্ট ছাপে, এবং তার ফলে ওই দাঙ্গা শুরু হয়। দাঙ্গার পর দেখা গেল যে হিন্দু মহাসভা অনেক লাভবান হয়েছে, কংগ্রেসের অনেক ক্ষতি হয়ে গেছে সাংগঠনিকভাবে। এইবারে আসছে সেবার কাজ। আমি একটুখানি পড়ে শোনাই। এই দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্যের জন্য কংগ্রেসের ত্রাণ তহবিলে কলকাতার কেউ অর্থ সাহায্য করতে রাজি ছিলেন না। অন্যদিকে হিন্দু মহাসভার ত্রাণ তহবিলে সবাই স্বেচ্ছায় অর্থদান করতে থাকেন। কংগ্রেসের বিরুদ্ধে কলকাতার বাবুদের অভিযোগ, ওই যারা চাঁদা দেবেন বা দিচ্ছেন, তারা হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবে, যা সহ্য করতে হিন্দুরা রাজি নয়। বেঙ্গল কংগ্রেসেও হিন্দু মহাসভার সাথে সাম্প্রদায়িক মঞ্চে প্রতিযোগিতায় নামে। মানে এই সময় কংগ্রেস পিছিয়ে যাচ্ছে, ক্রমেই এগিয়ে যাচ্ছে হিন্দু মহাসভা, তাদের সংগঠন বেড়ে যাচ্ছে। এই সময় বেঙ্গল কংগ্রেসও প্রতিযোগিতায় নামে। তারা ঘোষণা করে যে দাঙ্গার পরের এই ত্রাণ কর্মসূচি শুধুমাত্র হিন্দুদের জন্যে। কারা ঘোষণা করে? কংগ্রেস। পাল্লা দিতে গিয়ে কংগ্রেসকে এটা করতে হচ্ছে, যেটা আজকে হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মধ্যে যে জিনিসগুলো শুরু হয়েছে, ঠিক একই জিনিস দেখুন 41 সালে সিদ্ধান্ত হয় যে কংগ্রেস ত্রাণ তহবিলে পাওয়া সব অর্থ দাঙ্গার সময় ঢাকা থেকে ত্রিপুরায় আশ্রয় নিয়েছেন যে সমস্ত হিন্দু উদ্বাস্তু, তাদের পুনর্বাসনের জন্যে ব্যয় করা হবে। এটা শুধু বেঙ্গলের ব্যাপার না, আর একটুখানি বড় জায়গায় যাওয়া যাক, দেখা যাক কী হয়। দাঙ্গা বিষয়ে কংগ্রেস তদন্ত কমিটির সভাপতি ছিলেন কামিনী কুমার দত্ত। ঢাকার কংগ্রেস নেতারা সাম্প্রদায়িক ভিত্তিতে ত্রাণ সাহায্য দেবার যে নীতি গ্রহণ করে, তা কংগ্রেস হাইকমান্ড অনুমোদন করে।
কংগ্রেস সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ব্যবস্থার মানে এই যে শুধু হিন্দুদের দিতে হবে, এটা তো একটু যুক্তি দরকার। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ যুক্তি দিয়ে বলছেন, কোট, হিন্দু মহাসভার লোকেরা মুসলমানদের সাহায্য করছে না, আর সেজন্য হিন্দুরা কংগ্রেস কর্মীদের অর্থ সাহায্য দিচ্ছে না। তাদের আশঙ্কা যে কংগ্রেস কর্মীরা মুসলমানদেরও সাহায্য করতে পারে। এই দুঃসময়ে কংগ্রেস যদি জনগণের কোনো কাজে না আসে, তাহলে কংগ্রেস জনগণের আস্থা ধরে রাখতে পারবে না। টাকা না পেলে কাজ করতে পারবে না, ফলে হাত গুটিয়ে বসে থাকতে হবে। তাতে কংগ্রেস সমর্থন ধরে রাখতে পারবে না, ফলে ওই হিন্দুদের জন্যই কাজ করো, এইটা রাজেন্দ্র প্রসাদ কংগ্রেসের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, হাইকমান্ড অনুমোদন করে। এটা 16 এপ্রিল 1941 সালে রাজেন্দ্র প্রসাদ গান্ধীকে যে চিঠি লিখেছিলেন সেখানে এই কথা লিখেছেন। আর তারপরেও দেখুন, দাঙ্গা বিষয়ে কংগ্রেসের তদন্ত কমিটির সভাপতি কামিনী কুমার 8 মে 1941 তারিখে নলিনী রঞ্জন সরকারকে লেখেন, আমাদের পক্ষে একদিকে কংগ্রেসের আদর্শ অনুসরণ করতে হচ্ছে এবং একই সাথে সাধারণ লোকের সামনে কংগ্রেসের নীতিবিরোধী কাজকে জোরালোভাবে সমর্থন করতে হয়। বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি লিখিতভাবে এই অঙ্গীকার করতে পারে না যে এই সাম্প্রদায়িক দাঙ্গা একপক্ষীয়। আবার একই সাথে আমরা এমন কোনো বিবৃতি দিতে পারি না যাতে হিন্দু সম্প্রদায়ের বা অন্য কোনো হিন্দু সংগঠনের অবস্থান বিপন্ন হয়। সত্যি কথা বলতে বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত ঢাকা দাঙ্গা তদন্ত কমিটির সামনে হিন্দু সম্প্রদায়ের জন্য কংগ্রেস ও হিন্দু মহাসভা উভয় দলই একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনেক পুরনো। উগ্র হিন্দুত্ববাদীরা যখন কাজ করছেন, নরম হিন্দুত্ববাদীরা তখন পিছিয়ে পড়ছেন। তার মানে হচ্ছে যে বাংলার হিন্দুরা, বিশেষ করে ভদ্রলোকেরা কিন্তু আসলেই কিন্তু সাম্প্রদায়িকতার পক্ষে তাদের মনন, এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন এইটা যে শুধু ভারত সেবাশ্রম সংঘ বা ওই কার্তিক মহারাজ তা নয়। এই 39, 38, 41 সব ঘটনা কিন্তু আমাদের এই বুদ্ধিজীবীরা জানেন, যারা এই আনন্দবাজার এপিবি আনন্দে গলা ফাটাচ্ছেন, তারা এই কথাগুলো বলছেন না যে এদের অতীত কি, সেবা যে এদের মুখোশ, এই কথাগুলো বলছেন না। আর সমস্ত রাজনৈতিক দল তাদের প্রয়োজনের সময় ব্যবহার করেছেন এবং সেইটাই আজকে বুমেরাং হয়ে যাচ্ছে। কংগ্রেস, এই বিজেপি যখন সবগুলোকে গ্রাস করেছে, তখন তারা এই হল্লাগল্লা শুরু করেছেন। আবার একই সাথে দেখুন, আপনি যদি বলেন রামকৃষ্ণ মিশন বলতে গেলে সবথেকে তার প্রাণ পুরুষ বা যে তার মধ্যে সবথেকে প্রণম্য, সবথেকে বিশ্বস্ত, তিনি তো বিবেকানন্দ। তো বিবেকানন্দ 1898 সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মানে আমি বলছি, কার্তিক মহারাজরা সত্যি কথা বলেন, সত্যবাদী যুধিষ্ঠির কি যুধিষ্ঠির নয়, এর মধ্যে খারাপ লোক আছে কি নেই, এইভাবে বললে তো হবে না। মানুষ তো এই সমাজ থেকে আসছেন, এই সমাজের মানুষই তো মহারাজ হচ্ছেন। ফলে সমাজের যে দোষ ত্রুটি, এইগুলো মহারাজদের মধ্যে থাকবে না, এটা কখনো হয়? আমাদের বাড়ির পাশে, এই যে কাছে গোবরডাঙ্গা একটা রামকৃষ্ণ মিশনের আশ্রম আছে। আমরা জানি 5-7 বছর আগের ঘটনা। এখানে মহিলা গঠিত ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ হয়, থানা পুলিশ হয়। প্রমাণ হয়েছে কি হয়নি সেটা অন্য প্রশ্ন। আমাদের দেশে প্রমাণ করা আর এই সব সংগঠনের বিরুদ্ধে প্রমাণ
করে মানে অভিযোগ করে প্রমাণ করা অত্যন্ত কঠিন। এটা তো আমরা ভালো করেই বুঝি। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী এখন লেজ গুটিয়ে পালাবার পথ পাচ্ছেন না। তো এ তো এরকম ঘটনা একটা না, এরকম বহু ঘটনা আছে, এগুলো হয়। তা আমি এইসব ছোটোখাটো সিসকে লোকগুলো নিয়ে বলছি না। বিবেকানন্দ এই যে কার্তিক মহারাজ কি বলছেন আমি নিজের শ্রাদ্ধ নিজে করেছি। মানে সন্ন্যাসীদের নিয়ম হলো যে আগের আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি কোনো যোগাযোগ রাখা যাবে না। একটা নূতন মানুষ, আগের মানুষের মৃত্যু ঘটেছে, এইটাই হচ্ছে বিষয়। ওই নিজের লোকজন সন্ন্যাসী হতে গেলে এগুলো আর কিছু যোগাযোগ রাখা যাবে না। উনি সেই কথাই বলছেন যে নিজের শ্রাদ্ধ নিজে করেছি। তা নিজের শ্রাদ্ধ নিজে, আপনি তো হচ্ছেন কার্তিকবাবু, কার্তিক মহারাজ। বিবেকানন্দ করেছিলেন না? বিবেকানন্দ করেছিলেন। বিবেকানন্দ 1898 সালে যখন বেলুড় মঠে ওই জমিটা কিনেছিলেন, কে দিয়েছিলেন? হেনরিয়েটা বোধহয় মহিলাটার নাম, তিনি এই টাকাটা দিয়েছিলেন। কিসের জন্যে? একটা মঠ তৈরি করবার জন্যে, একটা ট্রাস্ট তৈরি করার জন্যে। জমিটা কার নামে কিনেছিলেন? বিবেকানন্দর মতো লোক জমিটা কার নামে কিনেছিলেন? নিজের ব্যক্তিগত নামে কিনেছিলেন। যান একটু খোঁজ নিন। ওই বেলুড় মঠের যে প্রকাশনা বিবেকানন্দ রচনাবলী, তার মধ্যে খোঁজ নিন। নিজের নামে কিনেছিলেন। এবং এইটা ধরা পড়ে গেলেন কি করে? ধরা পড়ে গেলেন যখন বালি পুরসভা, বোধহয় ওটা বালি পুরসভা, যখন এক গাদা টাকা ট্যাক্সের জন্যে নোটিশ এলো, সেই টাকা মেটানোর ক্ষমতা বিবেকানন্দর তখন ছিল না। কারণ ব্যক্তিগত সম্পত্তি, এবং ওখানে সাহেবরা যাতায়াত করতেন, ওইটাকে বাগান বাড়ি হিসেবে ধরে সেইভাবে ট্যাক্স নির্ধারণ হয়েছিল। এবং এইটা যখন আর দিতে পারছেন না, তখনই আলটিমেটলি এটা নিয়ে কোর্ট কেস হলো, এবং সেইখানে জানাজানি হয়ে গেল যে এইটা বিবেকানন্দ নিজের ব্যক্তিগত নামে কিনেছেন। এবং 2 বছর লেগেছিল ওইটাকে একটা ট্রাস্ট করে তাকে ছেড়ে দেওয়া, এবং তাতে বিবেকানন্দ ক্ষুব্ধ হয়েছিলেন। আপনারা ওই বিবেকানন্দ রচনাবলী যদি একটু দেখেন, আপনারা বুঝতে পারবেন। তো এটা বিবেকানন্দ, তিনিও নিজের শ্রাদ্ধ নিজে করেছেন। তারপরে আমরা জানি না যে বিবেকানন্দ সেই ক্ষেত্রীর রাজার কাছ থেকে মাসিক ভাতা আদায় করেছেন, নিজের বাড়ির মার জন্যে, বোনের জন্যে মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। তার তো জন্ম আগে যেখানে হয়েছিল তার সাথে তো সব সম্পর্ক ছিন্ন করার কথা। তিনিও তো নিজের শ্রাদ্ধ নিজে করেছিলেন। এটা করেছেন। কে জানে না তিনি তার পৈতৃক সম্পত্তির জন্যে মামলা করেছেন সন্ন্যাসী থাকাকালীন বহুকাল ধরে। এবং সেই সময় এই মঠের টাকা পয়সাও যে এদিক ওদিক হয়েছে তা নিয়েও অনেক অভিযোগ আছে। এবং সেই টাকা আবার ওই তিনি মা বলতেন একজনকে, এক আমেরিকান মহিলাকে, তিনি সেই টাকা দিয়ে কোনো রকমে তার মান সম্মান রক্ষা করেছেন। আমরা এগুলো জানি না। তাই এটা যদি বিবেকানন্দের ক্ষেত্রে যদি এটা হয়, এবং এটা আপনারা জানেন, ওই যে সেই বৈকুণ্ঠলাল সান্যালবাবু ওই মামলার সময়, মানে সে তো বুড়ো মানুষ, উকিলের জেরায় সব সত্যি কথা বলে দিচ্ছেন, এবং তাদের তো বিপদে পড়ে গেছিলো। তো যাক, শেষ পর্যন্ত তো হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার জন্য অসুস্থ মানুষের সাক্ষী গ্রহণ হবে না বলে এইসব, এবং সেটাও আমেরিকার যে কনসুলেট ছিল তাদের হেল্প নিয়ে কোনো রকম এইসব ম্যানেজ করা হয়েছিল। তো এইসব জিনিস আমরা বিবেকানন্দর ক্ষেত্রেও আমরা দেখেছি। ফলে এই সব সাধু সন্ন্যাসীরা কী করছেন না করছেন সেটা আমরা কি বুঝবো না। ফলে আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এই সমস্ত ধর্মীয় সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করেছে, করে আজকে অবস্থাটা এই জায়গায় নিয়ে গেছে, এবং হিন্দুত্ববাদের আঁকড়া হয়ে গেছে। এবং তাদের সত্যি তারা এই সমস্ত সেবামূলক কিছু কাজ করে বলে একটা পেনিট্রেশন আছে সমাজের মানুষের, তারা একটা শ্রদ্ধা অর্জন করতে পেরেছে, এবং সেটাকে তারা ব্যবহার করছে আজকে। আর অন্য পলিটিক্যালগুলো এখন গালে আঙুল দিয়ে বসে আছেন, কিছুই করতে পারছেন না। ফলে এই যে অবস্থাটা আজকে
তৈরি হয়েছে, এই বিষয়গুলো আজকে সবাইকে একটু বুঝতে হবে এবং বুঝে অন্তত যা আবার হয়েছে। অনেকে আবার বলছেন ওই ইমামদের কথা যে তারা ফতোয়া দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো ইমামরা তো ফতোয়া দিচ্ছেন, তারা তো বলছেন যে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলছেন, বলবেন না কেন? আমাদের এই সমস্ত ভদ্রলোকেরা এত কথা বলছেন, মোদি যে কথাগুলো বলছেন, যে কথাগুলো শুধু বলছেন না, গুজরাট দাঙ্গায় তার বিরুদ্ধে যে অভিযোগ, আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, তার প্রমাণ কোথায়? প্রমাণ জোগাড় করে কাউকে কথা বলতে হবে। ওনারা বলেন না, ওনারা আলোচনায় বসে বলেন না এক একজনের বিরুদ্ধে, এবং সেগুলো তো শেষ পর্যন্ত তার মধ্যে 1% প্রমাণ হয় না। ফলে এই যে কথাগুলো, মানে কথার যুক্তিগুলো করলে দেখবেন একদিকে চলে যাচ্ছে। আর সুমনবাবু তো হিন্দুত্বর পক্ষে, বিজেপির পক্ষে যাদের ডেকে নিয়েছেন বলতে বলতে যে জায়গাটা খেয়ে হারিয়ে ফেলছেন। 10টা কথা বলেছেন, 2টো যুক্তি ভুলে গেছেন। সেই 2টো যুক্তি তো সঞ্চালকই ওইটুকু পূরণ করে দেন। উনি সঞ্চালক, উনি নিরপেক্ষ, আপনারা তার সঞ্চালনা দেখুন না। উনি যাকে পছন্দ করেন, উনি যাকে পছন্দ করেন, বিজেপির পক্ষে যিনি বলছেন, হিন্দুত্ববাদের পক্ষে যিনি বলছেন, তিনি বলতে বলতে 2টো পয়েন্ট যদি হারিয়ে যান, উনি সেইটা পূরণ করে দেন। এই তো করছেন। আর যে কথা বলতে যাচ্ছেন, যখনই দেখেন একটা বিরুদ্ধে চলে যাচ্ছে, সাথে সাথে তাকে আটকে দিচ্ছেন। আমরা এগুলো দেখেছি, কালকেও দেখলাম। সিপিএমের যিনি বলছিলেন, আমি সিপিএমের পক্ষের লোক না, সিপিএমের যিনি বলছিলেন, যেই একটা যুক্তি বলতে বলতে একটা মক্ষম কথা বলতে যাচ্ছেন, সাথে সাথে থামিয়ে দিলেন। ফলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে ওই এপিবি আনন্দ, ওই আনন্দবাজার, এইগুলো দেখে সিদ্ধান্ত নেবেন না। এ সবগুলো দেখুন, আমিও দেখি, আর কথাগুলো মেলান বিভিন্ন তথ্যের সাথে। একটু পড়াশোনা করুন, যারা পড়াশোনা করছেন তারা বলছেন যেটা, এবং তারপরে সেই তথ্যগুলো নিয়ে একটু খোঁজখবর করুন এবং এইভাবে সিদ্ধান্ত নেন। আজকে ঠিক এই কথাগুলো বলবার জন্যে আজকে এই ভিডিওটা করলাম। আর আপনাদের যদি সত্যিকারও মনে হয় যে আমি বিবেকানন্দ সম্পর্কে যেটা বলছি এইটা কি ঠিক বলছি না বেঠিক বলছি, এইগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন হতে পারে। কিন্তু দেখুন, আমি কিন্তু বিবেকানন্দটা পড়েছি। আপনারা একটু দেখুন, এই যে এসব কিন্তু বিবেকানন্দ, দেখতে পাচ্ছেন, এসব কিন্তু বিবেকানন্দের বই। বিবেকানন্দ সম্পর্কে যারা যা লিখেছেন প্রায় সবটাই আমি কিন্তু এখানে রেখেছি, এবং এগুলো পড়েই আপনাদের কথাগুলো বলছি। যা হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। এই কথাগুলো একটু বলবার জন্য আজকের এই ভিডিওটা। নমস্কার।